স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দাদা? জয়ন্ত দা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? বা শোনা যাচ্ছে কিনা আমাকে? শুভ সন্ধ্যা। সকলকেই জানাচ্ছি আহ এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নির্ধারিত অর্গাননের উপর ক্লাস। তো আমরা আ পা বরাবরই যেটা করে থাকি যে আমাদের ক্লাসের শুরুতে আমরা একটু পূর্ব আলোচনাটা একটু করে নেই। অর্থাৎ বিগত ক্লাসে আমরা কি শিখেছিলাম বা কি জেনেছিলাম সেই বিষয়ে আমরা একটু কথা বলব। তারপরে আজকে আমরা মূল সেশনে প্রবেশ করব। তো আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে গত ক্লাসে আমরা অ্যাফোরিজম নাম্বার 95 থেকে 97 পর্যন্ত আমরা সম্পন্ন করেছিলাম। তো কি ছিল আমাদের অ্যাফোরিজম নাম্বার 95? 95 এ আমরা দেখেছিলাম যে হ্যানিম্যান স্যার আমাদেরকে একটা বিশেষ মুহূর্তের কথা বলছেন। যে সময় আ আমরা কি করতে পারি রোগীর ক্ষেত্রে তখন আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি। সেটা কি ছিল ক্ষেত্রটা? সেটা হচ্ছে অনেক পেশেন্ট আমরা পাবো যখন দেখা যাচ্ছে যে পেশেন্ট আমাদের কাছে আসছে কিন্তু তার যে কষ্টদায়ক উপসর্গ রয়েছে, সেই উপসর্গটার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা উপসর্গ সেটা উনি বলছেন না বা উনি এটা প্রয়োজন মনে করছেন না। তো এই যে পেশেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও প্রয়োজন মনে করছেন না। কেন প্রয়োজন মনে করছেন না? কারণ উনি মনে করছেন যে এটা আসলে ওই রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আবার এটাও হতে পারে যে উনি আসলে অনেকদিন ও এই রোগের সাথে থাকতে, থাকতে এটাতে অভ্যস্ত হয়ে গেছেন। এটাকে সুস্থতার একটা অংশ মনে করছেন। এরকম আরো অনেকগুলো কারণ ছিল। তো এই যে রোগী এটা মনে করছেন, কেন মনে করছেন? তাহলে এই কথার ভিতরে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে এই রোগীগুলো হচ্ছে সেই ধরনের রোগী যারা হলেন মানে আপনার চিররোগে আক্রান্ত। অর্থাৎ বহুদিন থেকে রোগে কষ্ট পেতে, পেতে আজকে এই অবস্থাতে এসেছেন। তো এইটা আমরা গত ক্লাসে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কেন এই রোগীগুলোর ভেতরে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। কি ভাবনা থেকে তারা কি মনে করে তারা এইগুলো বলতে চায় না বা এগুলোকে অপ্রয়োজনীয় মনে করে। এই সকল বিষয়গুলো কিন্তু গত ক্লাসে আমরা সবকিছু মানে তুলে ধরেছিলাম। এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কি, কি বৈশিষ্ট্য পাই সে বিষয়গুলো আমরা এনেছিলাম। এরপরে কি ছিল 90 আ সে ফা 6 এ আমরা যেটা পেয়েছিলাম আমরা অ্যাফোরিজম নাম্বার 96 সেখানে আমরা দেখেছিলাম যে কিছু, কিছু ক্ষেত্রে এই যে রোগী বলতে চাচ্ছে না। আবার এমন কিছু ক্ষেত্র হয় যখন রোগীর তার কষ্ট যতটুকু না তার থেকে উনি অনেক বেশি করে উপস্থাপন করেন। অর্থাৎ অতিরঞ্জিত করে উনি উপস্থাপন করেন। কেন করেন? কি কারণে করেন? কোন চিন্তা থেকে করেন? এই বিষয়গুলো কিন্তু আমরা গতদিন বিস্তারিতভাবে জেনেছি। তো কেন করেন সেটা একটু আমরা মনে করি যে কিছু, কিছু পেশেন্ট থাকে তো উনারা হয়তো ডাক্তারের আ দৃষ্টি আকর্ষণের জন্য করেন, তার সহানুভূতি পাওয়ার জন্য করেন অথবা উনি খুব দ্রুত আরোগ্য পেতে চান। এজন্য উনার কষ্টটাকে অনেক গুরুত্ব সহকারে উনি ডাক্তারের সামনে উপস্থাপন করেন। উনার লক্ষ্য থাকে এইটা যেন উনি ডাক্তার খুব গুরুত্ব দিয়ে উনাকে দেখেন এবং দ্রুত উনার এই কষ্টটা নিবারণের ব্যবস্থা নেন। তো এই ক্ষেত্রে আমরা সেখানে পরিচিত হয়েছিলাম হাইপোকন্ড্রিয়াক পেশেন্ট, হাইপার সেনসিটিভ পেশেন্ট, ইনসেন্স পেশেন্ট তো এইগুলো আমরা কিন্তু পরিচিত হয়েছিলাম। তো সেই বিষয়গুলো আমরা কখন কোন সিদ্ধান্ত নিবো, কিভাবে কি করব? যদি হাইপোকন্ড্রিয়াক পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা বলেছিলাম হ্যানিম্যান স্যার আমাদের সেক্ষেত্রে নির্দেশনা দিয়ে রেখেছেন যে আমরা তাকে হয়তো কোনো মেডিসিন দিব না অথবা কিছু একটা অনৌষধ দিয়ে কিছুদিন রাখবো তাহলে তার পুরোপুরি রোগের চিত্র ফুটে উঠবে। অথবা তার এই যে অতিরঞ্জিত করে যেটা বলছে তার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সে তার কথার ভিতরে ফুটে উঠবে সেটাই আমরা কিছু অংশ বাদ দিব দিয়ে ওই অংশটা নিয়ে আমরা তাকে চিকিৎসা করব। এছাড়া কিছু হাইপার সেনসিটিভ পেশেন্ট আছে সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো এইগুলোর পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে 97 এ যেটা পেয়েছিলাম যে আমরা আ আ সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই যে কিছু পেশেন্ট আছে কি যে অতিরঞ্জিত করে বলছে আবার কিছু পেশেন্ট আছে একেবারেই হয়তো তারা বলছে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের গত ক্লাসগুলো ছিল। তো এখন এই ধারাবাহিকতার আঙ্গিকে এখন আমরা পরবর্তী ধাপে প্রবেশ করতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব অ্যাফোরিজম নাম্বার 98 98 থেকে যদি সম্ভব হয়, আমাদের যদি সময় সংকলন হয় তাহলে আমরা 102 অর্থাৎ 102 পর্যন্ত অ্যাফোরিজম শেষ করব। তো আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এখন অ্যাফোরিজম নাম্বার 98
এই অ্যাফোরিজমটি যদি আমাদের বুঝতে হয় তাহলে আমরা পড়বো অ্যাফোরিজমটি ভালোভাবে। কিন্তু তার আগে একটু আমরা দেখে নিব যে আসলে অ্যাফোরিজম নাম্বার 98 এ হ্যানিম্যান স্যার আমাদের কি নির্দেশনা দিচ্ছেন। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হ্যানিম্যান স্যার এই যে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এতদিন যে ক্লাসগুলো করলাম, যে বিষয়গুলো আমরা শিখলাম, সেটা হচ্ছে যে কেস টেকিং এর কিন্তু আ খুব গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, কেস টেকিং এর পার্ট গুলো আমরা কেন শিখলাম? এর একমাত্র কারণ হচ্ছে যেন আমাদের কোন লক্ষণ যেন মিসিং না হয়। কোন পেশেন্টের কাছ থেকে কোন গুরুত্বপূর্ণ সিম্পটম আমরা যেন মিস না করি। এর জন্য কিন্তু হ্যানিম্যান স্যার বিভিন্ন ডাইমেনশন এ বিভিন্ন ক্ষেত্র উনি কিন্তু আমাদের ধরে, ধরে দেখিয়েছেন বিভিন্ন অ্যাপোরিজমের মাধ্যমে। সেগুলো আমরা ধীরে, ধীরে শিখে এখন আজকে এই 98 এ এসে পৌঁছেছি। এখন এই ক্ষেত্রে বলছেন কি দেখেন, এই ক্ষেত্রটা হচ্ছে এমন একটা ক্ষেত্র যখন স্যার বলছেন যে আপনি এই পেশেন্টকে গুরুত্ব আ আপনার পেশেন্টের যে কষ্ট বা লক্ষণগুলা, এই লক্ষণগুলা সংগ্রহের ক্ষেত্রে আপনি কার কথাতে বেশি গুরুত্ব দিবেন? সেই বিষয়টি কিন্তু স্যার এই অ্যাপ্রোচে আবার তুলে আনছেন। আমরা তো এতদিন বিভিন্নভাবে নিয়েছি। কিন্তু এই যে বিভিন্নভাবে লক্ষণগুলো নিলাম, নেয়ার পরেও স্যার কিন্তু আবার এই অ্যাপ্রোচের অবতারণা করেছেন এবং খুব স্পেসিফিক ভাবে স্যার এখানে বলছেন যে আপনি অবশ্যই যখন কোন রোগীর কষ্টভোগের লক্ষণগুলো সংগ্রহ করবেন, যার উপর আপনার ওষুধ নির্ভর করবে, সেটা অবশ্যই রোগীর কাছ থেকেই সংগ্রহ করবেন। কেন করবেন? কি কারণে করবেন? সেগুলোর ব্যাখ্যা কিন্তু আমাদের এই সূত্রে স্যার খুব স্পষ্টভাবে দিয়েছেন। এই সূত্রটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা দেখব যে এক্ষেত্রে হ্যানিম্যান স্যার আমাদেরকে বলছেন যে রোগীর মুখের বর্ণনাটাকে আপনারা বেশি গুরুত্ব দিবেন। তার ফ্যামিলি মেম্বার, তার বন্ধু-বান্ধব তাদের যে কষ্টভোগের আ যে বর্ণনা তার থেকে বেশি গুরুত্ব দিবেন রোগীর মুখের কথা। কেন? কারণ উনাদের কথাটা বিকৃত হতে পারে। উনাদের কথাটা কিছু ভ্রান্তিমূলক উপস্থাপিত হতে পারে। এই যে এই যে দেখুন এখানেও কিন্তু হ্যানিম্যান স্যারের একটা সতর্কতার কারণে কিন্তু এই কথাগুলো বলছেন। কি সতর্কতা? যে ওটা বিকৃতভাবে লক্ষণটা বিকৃত হয়ে আসতে পারে। তার মানে কি আমি মূল লক্ষণটা পেলাম না। অর্থাৎ মূল লক্ষণ না পেলে আমি ওষুধে পৌঁছাতে পারব না। বা ওষুধে পৌঁছালে সেটা ভুল হবে। আবার কি হতে পারে যে উনি যেটা বলছেন সেটা টোটালি ভুলই বলছেন। কারণ কি বলুন তো? ধরুন একটা পেশেন্টের মাথা যন্ত্রণা করছে। তার মাথায় যন্ত্রণা বা মাথা ব্যথা। এই ব্যথার কিন্তু বিভিন্ন ধরনের উপলব্ধি হয়। আমি হয়তো দেখে বুঝছি তার মাথায় অনেক ব্যথা করছে। কি দেখে আমি বুঝে নিয়েছি হয়তো সে মাথা চুপচাপ মাথায় হাত দিয়ে বসে আছে, কখনো নড়াচড়া করছে না। তার মনে হচ্ছে মাথায় খুব ব্যথা করছে। আমি মনে করছি আমি একজন তার বন্ধু, আমি হয়তোবা তার ফ্যামিলি মেম্বার, আমি এসে ডাক্তারকে বলছি মাথায় ব্যথা করছে। আসলে হয়তো সেটা ব্যথা না হয়ে অন্য কোনো কষ্টও হতে পারে। তো এইজন্য এরকম কথা রোগীর স্বজনদের কাছ থেকে আমরা গ্রহণ করব না। আমরা কি করব? আমরা সর্বোচ্চ চেষ্টা করব রোগীর মুখ থেকে কথাগুলো নেওয়ার। এবং রোগীর কাছ থেকে লক্ষণগুলো নেয়ার পরেও আমরা কি করে থাকি? আমরা কিন্তু বিভিন্নভাবে সেটা ক্রস চেক ও করি। যখন আমাদের কেস চেকিং করতে গেলে এটা মনে উদিত হবে, এটা বুঝতে পারবো তখন আমরা যে রোগীর এই কথাটা আসলে সঠিক কিনা। যদি যখনই সন্দেহ হবে তখন আমরা তার অভিভাবক, তার স্বজন, তার শুশ্রূষাকারী যেই হোক না কেন তার মাধ্যমে সেটা আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা সেই লক্ষণটা গ্রহণ করব। আসুন আমরা একটু অ্যাফোরিজম নাম্বার 98 টা একটু পড়ে ফেলি। তাহলে আমাদের এই সূত্রটাতে ঢুকতে আরো সুবিধা হবে। তো কি বলছে না অ্যাফোরিজম নাম্বার 98 এ বলা হচ্ছে, "Now as certainly as we should listen particularly to the patient's description of his suffering and sensation." এখন as certainly মানে নিশ্চিতভাবে as we should listen particularly to the patient's description of his suffering অর্থাৎ রোগীর যে বর্ণনা কিসের? অফিস সাফারিং অ্যান্ড সেনসেশন তার কষ্ট ভোগের এবং তার অনুভূতি। যে এই যে বর্ণনা সেইটা অ্যান্ড অ্যাটাচড ক্রিডেন্স স্পেশালি টু হিজ ওন এক্সপ্রেশন whether he endeavors to make us understand his ailments অর্থাৎ রোগী যে তার কষ্ট ভোগের যে কথাগুলো আমাদেরকে উনি বলতে চাচ্ছেন, তার অনুভূতির কথাগুলো উনি যেটা বলছেন, যেগুলোর মাধ্যমে উনি বলছেন, সেগুলোকে খুবই আপনার মানে ওইগুলোর পরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই বিষয়টাকে আমাদের রোগী যে প্রচেষ্টাটা চালায় আমাদেরকে এগুলো বোঝানোর জন্য সেটাকে আমাদের খুব গুরুত্ব নিতে হবে। আচ্ছা। তো এরপরে কি? বিকজ কেন? ইন দ্য মাউথ অফ হিজ ফ্রেন্ড অ্যান্ড অ্যাটেন্ডেন্স তার আ কারণ তার মুখের আ because in the mouth of his friend and attendants they are usually altered and erroneously stated অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন স্যার যে সাধারণত
রোগীর বন্ধু অথবা তার যে সাথে সহচর বা সহচর্যী থাকে বা আপনার শুশ্রূষাকারী থাকে তাদের উপস্থাপনাগুলো একটু বিকৃত হয় অথবা ভ্রান্তভাবে উপস্থাপিত হয়। সো সার্টেনলি অন দ্য আদার হ্যান্ড এটার একটা অন্য একটা দিক ইন অল ডিজিজ বাট স্পেশালি ইন দ্য ক্রনিক ওয়ান্স অর্থাৎ সকল রোগের ক্ষেত্রে বিশেষ করে চিররোগের ক্ষেত্রে দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ট্রু কমপ্লিট পিকচার অ্যান্ড peculiarities demand special circumspection, tact, knowledge of human nature, caution in conducting the inquiry, and patience in an eminent degree. অর্থাৎ এখানে স্যার বলতে চাচ্ছেন যে এটা তো একটা দিক গেল যে আমরা তার বন্ধু, তার শুশ্রূষাকারী তাদের কাছ থেকে আমরা নিলে কি হতে পারে? লক্ষণটা বিকৃত হতে পারে, লক্ষণটা ভুলভাবে আসতে পারে। এটা একটা দিক গেল যে কেন আমরা তার মুখের কথাটাকে বেশি গুরুত্ব দেব। আরেকটা দিক হচ্ছে কি যে তার যে রোগের পরিপূর্ণ যে চিত্রটা, তার যে লক্ষণগুলো এইটা যখন আমরা নিব সেই ক্ষেত্রে আমাদের উনি কতগুলো নির্দেশনা দিচ্ছেন যেন আমরা অবশ্যই সেক্ষেত্রে নিপুণতার সাথে বা কৌশলের সাথে, বুদ্ধিমত্তার সাথে আমরা যেন সেই অনুসন্ধান কার্যটা সম্পন্ন করি এবং সেই ক্ষেত্রে যেন অবশ্যই অ্যাজ এ চিকিৎসক, অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের যেন ধৈর্যটা মানে অক্ষুণ্ণ থাকে। কারণ ধৈর্য ধারণের কোনো বিকল্প নাই। তো আসুন আমরা একটু এই সূত্রটাকে একটু ভেঙে দেখি বা বোঝার চেষ্টা করি যে আসলে এর ভিতরে স্যার কি বলতে চেয়েছেন। তো দেখুন এই সূত্রটাকে যদি আমরা একটু পড়ি, স্টাডি করি তাহলে এখানে ২ টা অংশ পাওয়া যেতে পারে। একটা হচ্ছে ১ম অংশ আমি নাম দিয়েছি আসলে এটা অন্য কোনো ভাবে উপস্থাপন করা যেতে পারে। আর একটা আমি বলছি ২য় অংশ। আচ্ছা ১ম অংশে কি বলা হচ্ছে দেখুন ১ম অংশটা বলছে কি যে ফিজিশিয়ানকে মানে কি করতে হবে? মানে এটা অ্যাকচুয়ালি ফিজিশিয়ান এর নির্দেশনামূলক। এই প্রত্যেকটা কথাগুলো। সেখানে কি বলা হচ্ছে যে বিশেষ মনোযোগ সহকারে শ্রবণ করা। আচ্ছা কি শ্রবণ করতে হবে? বিশেষ মনোযোগ সহকারে ফিজিশিয়ানকে শ্রবণ করতে হবে যে রোগীর কথাগুলা এবং সেগুলোর পরে বিশেষ স্থাপন করতে হবে। তারপরে কি রোগীর সেটাই বলা হচ্ছে যে রোগীর যন্ত্রণা ও নানা প্রকার অস্বাভাবিক অনুভূতি সকল কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা, কেন শুনতে হবে? যে রোগী আসলে কতটুকু কষ্ট পাচ্ছে সেটা আপনি বুঝবেন। তার ওই বলার ভঙ্গির ভিতরে কোনো সাইন আপনি পেয়ে যেতে পারেন। হ্যাঁ? তারপরে আপনি ওই রোগী কতটুকু সঠিকভাবে বলছে মানে যথাযথ সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে এটাও কিন্তু আপনার অবজারভেশন এ তখন আপনি বুঝতে পারবেন বা উনি কিভাবে বলছেন। অর্থাৎ আমরা এই যে 83 থেকে আলোচনা শুরু করেছি সেখানে বিভিন্ন যে পার্ট আমাদের আলোচিত হয়ে এসেছে। সকল কিছুর সমন্বয় কিন্তু আমাদের আ এই সমস্ত সূত্রগুলোর মাধ্যমে কিন্তু আবার আসছে। কারণ আপনি যখন এই সূত্রটাকে প্রয়োগ করতে যাবেন, তখন অতীতের আলোচিত প্রত্যেকটা অ্যাফোরিজমের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আপনাকে এখানে কাজে লাগাতে হবে। না হলে কিন্তু আপনার এখানে মিসিং হতে পারে। তো সেটা আরো আমরা যখন আরো একটু গভীরে যাবো, আলোচনায় ঢুকবো তখন দেখবেন যে হ্যাঁ, আসলেই ওই বিগত আলোচনাগুলো এখানে কতটা কার্যকরী। আচ্ছা। তো অ্যাকচুয়ালি মানে এই যে জিনিসগুলো নিবো, কেন নিবো? যে রুগীর এই যে যন্ত্রণা বলতেই কিন্তু তার শারীরিক ও মানসিক লক্ষণ সমষ্টিকেই বোঝায়। তো সঙ্গত কারণে এর একটা পয়েন্টও কিন্তু আমাদের মিস গেলে হবে না। আচ্ছা, এরপরে কি বলছি যে রোগীর নিজের মুখে বর্ণিত কষ্টসমূহ কিন্তু আমাদেরকে নিতে হবে। এই কথাগুলো কিন্তু সূত্রটা যখন পড়ছিলাম তখনই বলেছি। কেন নিতে হবে? কারণ অন্য কেউ সেগুলি বর্ণনা করলে বিকৃত অথবা অসত্যভাবে প্রকাশিত হতে পারে। মানে একটা রোগীর কি ধরনের কষ্ট হচ্ছে রোগী নিজেই বর্ণনা করতে পারবে সবথেকে ভালো। কারণ তার অনুভূতিটা তো আর অন্য কেউ বুঝতে পারবে না। দেখে অনেক কিছু যেটা করতে পারে অনুমান করতে পারে। আর যখন কোন কিছু অনুমান করা হয় তখন সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যেহেতু একটু ভুল হওয়া মানে আমাদের ওষুধ পরিবর্তন হয়ে যাওয়া বা ভুল ওষুধে পৌঁছানোর ফলে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে রোগীর মুখ থেকেই তার কষ্টগুলো নেওয়া। হ্যাঁ, বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ মুহূর্ত আছে যে সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা অবশ্যই অন্য কোনো উপায় অবলম্বন করব রোগীর লক্ষণে পৌঁছানোর জন্য। এরপরে কি বলা হচ্ছে যে রোগীর নিজের মুখে বর্ণিত কষ্টের সময় সবথেকে বেশি গুরুত্ব। ওই কথাই ঘুরে ফিরে আবার এখানে বলা হচ্ছে যে ওই কথাগুলোই নিতে হবে। যতটা পারা যায় রোগীরকেই বেশি প্রায়োরিটি দিতে হবে। এমনকি যদি তার শুশ্রূষাকারী কোনো কিছু খুব বোল্ডলি বলে তারপরেও আপনাকে কৌশলে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে যে শুশ্রূষাকারীর যে পর্যবেক্ষণ সেটা সঠিক হলো কিনা। এইজন্য রোগীর কাছ থেকে সম্ভব হলে নিতে হবে। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা পাবো যে সময় হয়তো রোগী সেন্সলেস আছে, যে সময় হয়তো রোগী বিকার অবস্থা মানে বিকারগ্রস্ত অবস্থা আছে তখন তো আসলে প্রকৃত অনুভূতি আমরা পাবো না। তখন ওই অবস্থাগুলো ভিন্ন। তখন এগুলো এক্সেপশনাল। তখনকার ক্ষেত্রটা ভিন্ন। তখন আমাদের ওই সিচুয়েশন এ ওই আমাদের পর্যবেক্ষণের উপর ডিপেন্ড করে তখন আমরা ওষুধ নির্ণয় করব। এখন এই সূত্রটার যে ২য় অংশ যেটা আমি বলছি, এখানে কি বলা হচ্ছে? দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে এই টোটাল আলোচনাটাকে একটু বেশি গুরুত্ব দেয়া হচ্ছে চিররোগ
মানে সংক্রান্ত লক্ষণ সংগ্রহের ক্ষেত্রে। কেন? এটা কি তরুণ রোগের ক্ষেত্রে না? অবশ্যই তরুণ রোগের ক্ষেত্রে। কিন্তু চিররোগের ক্ষেত্রে মানে এটাকে একটু বেশি বলা হচ্ছে। এটা এ এ কারণ কি যে তরুণ রোগের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে যে একটা পেশেন্ট যখন অসুস্থ হন, তখন কিন্তু তার যে বিকৃতিগুলো ঘটে সেটা আমরা মানে পরবর্তী এখরোজামাই আমরা পাবো। এগুলো খুব রিলেভেন্ট কাছাকাছি। অ্যাকচুয়ালি এগুলো যদি একসাথে আলোচনা করা সম্ভব হয় তাহলে বেশি ভালো হয়। কিন্তু তারপরেও আমি একটু ভাগ করে আলোচনা করছি। কারণ এটা যতটা পারা যায় আমি চেয়েছি যে এটাকে একটু এনালাইসিস করে আমাদের সামনে নিয়ে আসার। কারণ আমরা এটা মূলত জানতে চাই, শিখতে চাই যে আসলে এখানে রয়েছেটা কি? এইজন্য আরকি। তো এখানে যেটা হচ্ছে যে চিররোগের ক্ষেত্রটা কেন বলা হচ্ছে? কারণ তরুণ রোগের যে বিকৃতিটা হয় সেটা কিন্তু খুব ইমিডিয়েট টাইম এর মধ্যে হয়। খুব মানে সম্প্রতি সময়ের মধ্যে হয়। সেই ক্ষেত্রে হয় কি রোগী খুব সহজেই উপলব্ধি করতে পারে তার কষ্টগুলো। এজন্য সেটা থেকে একটু চিররোগের পরে এই সূত্রটা একটু বেশি এমফাসিস করা হচ্ছে। বলা হচ্ছে কি বিশেষ সতর্কতা। আচ্ছা বিশেষ সতর্কতা তো অনেকবারই শুনছি। প্রত্যেকটা সূত্রেই কম বেশি বলা হচ্ছে যে চিকিৎসককে বিশেষ সতর্কতা বা বিশেষ নিপুণতা বা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। তো আবারও কেন বলা হচ্ছে? অ্যাকচুয়ালি এই মানে বললাম না যে একটু আমরা অতীতে যে কথাগুলো বলে এসেছি সেগুলোরই কিন্তু এখানে প্রপারলি একটা প্রয়োগ আমরা দেখতে পারবো। এখন বিশেষ সতর্কতা কি হতে পারে? সেটা আপনার অবজারভেশন হতে পারে। এই যে বলছিলাম যে রোগী যখন আপনার চেম্বারে প্রবেশ করছে সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার অবজারভেশনটা শুরু। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আ অবশ্যই সতর্কতার সাথে আমরা রোগীকে পর্যবেক্ষণ করব। এরপরে কি রোগী এই যে আমরা শিখেছিলাম যে রোগী যখন তার কষ্টের কথা বর্ণনা করবে তখন তাকে বাধা দেয়া যাবে না। তো এই যে ছোট, ছোট বিষয়গুলো আমরা মানে পূর্বেই আলোচনা করেছি, সেই আলোচনাগুলোই কিন্তু আবারও এখানে প্রযোজ্য যে আমরা সেগুলো অবলম্বন করব যখন রোগী আমাদের কাছে বলবে। এবার কি নিপুণতা, নিপুণতাটা কি হতে পারে? যেমন আমরা বলেছি, আমরা শিখেছি অতীতে যে রোগীকে হ্যাঁ অথবা না এর মাধ্যমে রোগী যদি উত্তর যেন দিতে না পারে সেভাবে আমরা প্রশ্ন করব। এটা কিন্তু আপনার একটা নিপুণতা। আপনার যে আপনি যে অ্যা কেস টেকিং করছেন, সেই কেস টেকিং এর ক্ষেত্রে এটাই কিন্তু আপনার নিপুণতা বা বৈশিষ্ট্য সূচক একটা আ আপনার কৌশল এটা। তো এরপরে কি বলছে যে মনুষ্য প্রকৃতির জ্ঞান। হ্যাঁ, এই কথাটা এখানে মানে খুব ইমিডিয়েট আমরা যেটা আলোচনা করেছি যে অ্যাফোরিজম নম্বর 95 থেকে 97 এখানে আমরা কি, কি দেখেছিলাম? আমরা বললাম একটু আগে ১ম এই মানে ক্লাসের শুরুতেই কিন্তু সেই আলোচনাটা করেছি যে 95 এ আমরা পেয়েছিলাম কি? সেখানে আমরা 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 এই যে 95 থেকে 97 এ আমরা দেখেছি যে কোন পেশেন্ট তার কিছু, কিছু কষ্টের কথা বলবেই না। তারা মনে করবে যে এটা বলার প্রয়োজনই নাই। তাহলে এই যে মানসিক প্রকৃতি জ্ঞান, হ্যাঁ? মানে প্রকৃতিগত যে জ্ঞানটা তার, এটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। অর্থাৎ এখানে স্যার বলছেন যে পেশেন্ট যখন আসলে কষ্টের কথাগুলো বলছেন, তখন আসলে সে গুরুত্বপূর্ণ কোন জিনিস সে বাদ দিচ্ছে কিনা। তার কাছে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ না বা তার রোগের সাথে এটা রিলেভেন্ট না। তো তাহলেও কিন্তু আপনাকে উনি মনে করতে পারে কিন্তু আপনি চিকিৎসক হিসেবে কিন্তু এটা মনে করলে চলবে না। অর্থাৎ আপনাকে ওই পয়েন্ট গুলো মাথায় রেখে কেস ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে, চালাতে হবে। যেন আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। তারপরে কি ছিল সেখানে? অনেকে আছে অতিরঞ্জিত করে বলবে। আবার কেউ আছে একেবারে বলতেই চাইবে না। তো আপনার এই যে বিষয়গুলো সবকিছুর এই যে মানুষের প্রকৃতিও যে মানে তাদের যে নেচার যেটা পেশেন্টদের, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কিন্তু কেস টেকিং টা সম্পন্ন করে যেতে হবে। এরপরে কি বলা হচ্ছে অনুসন্ধান বিষয়ে সাবধানতা। আচ্ছা অনুসন্ধান বিষয়ে সাবধানতা আবার কি? যেমন আমরা কিন্তু শিখেছি কি যে এক্সাইটিং কজ থাকতে পারে। যখন আপনি কেস টেকিং টা সম্পন্ন করছেন, অনুসন্ধান করছেন কোন পেশেন্টের, তখন তার ভেতরে এক্সাইটিং কজ থাকতে পারে। তার ভেতরে মেইনটেনিং কজ থাকতে পারে, তার ফান্ডামেন্টাল কজ থাকতে পারে। এই বিষয়গুলো যেন আপনি সঠিকভাবে মান্যতা দিয়ে আপনি কেস টেকিং টা করতে পারেন, সে বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সর্বশেষ যেটা বলা হয়েছে এই সূত্রে যে আপনাকে অবশ্যই ধৈর্যের অধিকারী হতে হবে। এখন ধৈর্যটা আমার মনে হচ্ছে যে ২ রকম হতে পারে। একটা হচ্ছে অবশ্যই চিকিৎসকের ধৈর্য তো থাকতেই হবে। যে না চিকিৎসক মানে অধৈর্য হয়ে যাচ্ছে। উনি আর আসলে টাইম দিতে চাচ্ছেন না। উনি কেসটা যতটুকু নিয়েছেন মনে করছেন যথেষ্ট। এই যে উনি অধৈর্য যদি হয়ে যান সেক্ষেত্রে উনি মিস করতে পারেন। আরেকটা ধৈর্যেরও কিন্তু বিষয় এখানে রয়েছে। যেমন হতে পারে আপনি হয়তো রোগীকে এমনভাবে মানে প্রশ্ন করছেন সে কিন্তু বিরক্ত বোধ করছেন। মানে রোগীরই ধৈর্য থাকছে না। উনি বরঞ্চ দেখা যাচ্ছে যে আপনার আসছেন এক কষ্ট নিয়ে কিন্তু আপনি এমনভাবে প্রশ্ন করে চলেছেন বা এমনভাবে আপনি তাকে জেরা করতেছেন যেন উনি নিজেই অধৈর্য হয়ে গেছে যে এটা কার কাছে আসলো। তো এমনটিও যেন না হয়। ফলে যদিও ধৈর্য বলতে এখানে চিকিৎসকের ধৈর্যটাই স্যার এই অ্যাফোরিজমে মেনশন করেছেন। কিন্তু আমার মনে হয়েছে যে এই বিষয়টাও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। যেন আমরা অতিরঞ্জিত ভাবে মানে অতিরঞ্জনের ক্ষেত্রটা যেন চিকিৎসকের ক্ষেত্রেও না হয়। যে চিকিৎসক এখানে অনেক বেশি মানে ইন্টারোগেট করে ফেলছে। যদিও কিন্তু আমাদের এরকম একটা কথা বলা আছে যে প্রশ্ন করতে, করতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিতে হবে। কারণ আমাদের এত, এত রুব্রিক, এত, এত সিম্পটম মানে সব আপনি যত প্রশ্ন করবেন তত কাছে যেতে পারবেন। তারপরেও সেটা রোগীর মানসিক অবস্থা বিচার করে আপনাকে কিন্তু আ এই কাজটা সম্পন্ন করে যেতে হবে। তো আসুন মানে এইটা ছিল মোটামুটি আমাদের
অ্যাফোরিজম নম্বর 98 এর বিষয়ে আলোচনা। তো এখন আমরা একটু 99 টা নিয়ে একটু দেখি। 99 এ কি বলা হচ্ছে? এই এই 99 এর কথাগুলো অলরেডি কিছুটা আমাদের 98 এ চলে এসেছে। কারণ এগুলো খুবই রিলেভেন্ট আলোচনা। তো সেক্ষেত্রে আমি এখানে বলছি যে অস্থায়ী ও অল্পদিন স্থায়ী রোগের অনুসন্ধান প্রকৃতি। অর্থাৎ যেটা আপনার মানে তরুণ রোগ বলছি বা অ্যাকুইট ডিজিজ বলছি, সেই সমস্ত ডিজিজের ক্ষেত্রে আমরা কিভাবে আ রোগীর কেস টেকিং টা সম্পন্ন করব বা তার অনুসন্ধানটা কিভাবে করব সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু অ্যাফোরিজমটা পড়ি তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু আ মানে এইটাই বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি পেশেন্ট আসলে খুব সহজেই বলতে পারে এক্ষেত্রে। আপনাকে কষ্টগুলো খুব সহজেই বলবে। কেন বলবে? কারণ উনি এগুলো খুব রিসেন্টলি ভোগ করতেছেন। উনার আ সুস্থ অবস্থার বিকৃতিটা কি বিকৃতি হয়েছে এটাকে উনি খুব সহজে বলতে পারবেন। সেটা উনি নিজেও বলতে পারবেন, উনার যারা শুশ্রূষাকারী হয় উনারাও বলতে পারবেন। আসুন আমরা একটু অ্যাফোরিজমটা একটু পড়ি। On the whole সামগ্রিকভাবে the investigation of acute disease or of such have existed but a short time মানে আপনার acute disease বা তরুণ রোগের ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে আমাদের যে অনুসন্ধান is much the easiest for the physician অর্থাৎ একজন চিকিৎসকের জন্য মানে খু খুবই সহজ বা এটা আপনার সবথেকে সহজতর একটা ব্যাপার because all the phenomena and deviation অর্থাৎ ফিনোমেনা মানে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু। মানে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বলতে বোঝানো হচ্ছে যে আপনার রোগীর যে দৃশ্যগুলো আরকি তার যে যে লক্ষণগুলো দৃশ্যমান হয় সেগুলা and deviation from the health অর্থাৎ স্বাস্থ্য থেকে তার যে বিকৃতি that has been put recently lost অর্থাৎ এই সম্প্রতি সেগুলো মানে নষ্ট হয়েছে বা হারিয়েছে। আর still fresh in the memory সেগুলো সম্পূর্ণরূপে তার মেমোরিতে রয়েছে of the patient and his friend অর্থাৎ রোগীর রোগীর এবং তার রোগীর বন্ধু বা তার শুশ্রূষাকারী, তার ফ্যামিলি মেম্বার তাদের সকলেরই মনের মধ্যে রয়েছে যে সুস্থ অবস্থায় কেমন ছিল, এখন অসুস্থ অবস্থায় তার কষ্টটা কি? still continue to be novel and striking অর্থাৎ এই যে নতুন যে কষ্ট বা বৈশিষ্ট্যপূর্ণ যে কষ্টটা এটা একেবারেই নতুন সম্পূর্ণরূপে তাদের মেমোরিতে এটা রয়েছে। তো the physician certainly requires to know everything in such case also but অর্থাৎ রোগীকে তারপরেও এই বিষয়গুলো জানতে হবে। But he has much less to inquire into. They are for the most part spontaneously detailed to him. অর্থাৎ আপনার আ এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে স্বেচ্ছায় আপনার কাছে এগুলো পেশেন্ট আপনাকে বলছে। কারণ কি এই যে তার এগুলো কিন্তু তার মেমোরিতে রয়েছে। তার কষ্টটা, তার তীব্রতাটা যেহেতু তার সাথে একেবারে ওতপ্রোতভাবেই রয়েছে সম্প্রতি উনি কিন্তু এটা আপনাকে খুব সহজেই নিজ থেকেই আপনাকে বলবে। তো এটা ছিল 99 এর মূল কথা। তাহলে আমরা কি পেলাম? যে আমরা যখন কোন তরুণ পেশেন্ট পাবো, মানে তরুণ রোগগ্রস্ত কোন পেশেন্ট পাবো, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তুলনামূলকভাবে একজন ফিজিশিয়ানের, একজন চিকিৎসকের তার লক্ষণগুলো সংগ্রহের ক্ষেত্রে কষ্টটা কম হবে। কারণ সেক্ষেত্রে পেশেন্টই আপনাকে অনেকটা সহযোগিতা করবে। পেশেন্টকে অত আ গভীরভাবে ইনভেস্টিগেশন না করলেও আপনি তার লক্ষণগুলো সহজে আপনি পেতে পারেন। তো আ এটা ছিল 99 এর একটা আলোচনা। তো আসুন এরপরে আমরা একটু ঢুকি যে অ্যাপরিজম নম্বর আ অ্যাপরিজম নম্বর 100 অ্যাপরিজম নম্বর 100 টা একটু ইম্পোর্টেন্ট। কারণ এই অ্যাফোরিজমটা আমাদের কাছে একটু নতুন এবং এইটা নিয়ে একটু আমাদের বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে। কি রয়েছে অ্যাপরিজম নম্বর 100 এ? এখানে বলা হচ্ছে আ যে আমরা যে বিভিন্ন ধরনের মহামারী বা বিক্ষিপ্ত ধরনের বিভিন্ন যে রোগ আমরা ফেস করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ মহামারী রোগের চিকিৎসার যে ক্ষেত্রটা বা চিকিৎসা করার ক্ষেত্রে ফিজিশিয়ান বা একজন চিকিৎসকের করণীয় বিষয়ে স্যার এই অ্যাফোরিজমে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাহলে এই অ্যাফোরিজমটা যদি আমরা একটু গুরুত্ব সহকারে পড়ি তাহলে আমরা অন্ততপক্ষে মহামারী যখন আসবে কোন একটা রোগের তখন আমরা চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যেন সঠিকভাবে পালন করতে পারি আমরা এই অ্যাফোরিজমটা যদি সুন্দরভাবে আয়ত্ত করতে পারি তাহলে সেটা আমরা সফলভাবে করতে পারব। তো এইখানে যেটা বলা হচ্ছে যে যদি মানে এই অ্যাফোরিজমটা পড়া হয় তাহলে কয়েকটা বিষয় আমরা যদি আ মেনে চলতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই মহামারীর ক্ষেত্রে আমরা সেই জিনিসটা সাকসেসফুলি আমাদের ডিউটিটা আমরা পালন করতে পারব। সেক্ষেত্রে কি বলা হচ্ছে? যে কোন মহামারী বা বিক্ষিপ্ত রোগের ক্ষেত্রে রোগের নাম
পূর্ব ধারণা, অনুমানের আশ্রয় নেয়া যাবে না। কেন যাবে না? এই পূর্ব নাম বলতে কি বোঝাচ্ছে? এগুলো আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডে আরো এগুলো জানব। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? প্রত্যেক রোগেরই স্বতন্ত্র এবং প্রতিটি ক্ষেত্রেই অভিনব ও মানে অজ্ঞাত বিবেচনা করেই যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান কাজ চিকিৎসককে মনোযোগী থাকতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে স্যার আমাদেরকে বলছেন যে পূর্বেও একটা মহামারী হয়েছিল, এখন আবার একটা মহামারী হচ্ছে। আমি যে সেটাকেই মানে অনুমান করব, হ্যাঁ? সেইটা কিন্তু করলে চলবে না। আমি ওই অতীতে কি হয়েছিল সেই আঙ্গিকে যদি এখন করতে চাই তাহলে সেটা ভুল হবে। আমাদেরকে যেটা করতে হবে যে প্রত্যেকটা মহামারীর ক্ষেত্রেই আমাদেরকে বিবেচনা করতে হবে যে এটা কখনোই ওই ট্রিটমেন্টের ক্ষেত্রে কখনোই আমলে নিলে হবে না অতীতে কি হয়েছিল। আমাদেরকে নতুন মনে করে এটাকে গ্রহণ করতে হবে এবং নতুন মনে করে অনুসন্ধান করতে হবে। প্রত্যেকটা কেসকেই মনে করতে হবে এটা সম্পূর্ণ নতুন। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা থাকতে পারে। সেই অভিজ্ঞতাকে আপনি অন্যভাবে কাজে লাগাবেন। কিন্তু ইনভেস্টিগেশন এর ক্ষেত্রে আপনার সেন্সটা থাকবে এটা আপনার কাছে নতুন। ঠিক আছে? তাহলেই কিন্তু আপনি আ এই মহামারী দেখবেন যে এটা পাবেন। কেন এইটা করতে বলেছেন স্যার? কারণ দেখা গেছে কি প্রতিটা মহামারী কিন্তু আসলেই ভিন্ন, ভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে কিন্তু আসে। প্রত্যেকটা মহামারীর ক্ষেত্রে ভিন্নতা অনেক কিছুই রয়ে যায়। তো আমরা সে বিষয়গুলো ধীরে, ধীরে সবকিছুই এখান থেকে জানবো। তবে এখানে একটা কথা স্যার খুব স্পেসিফিক বলে গেছেন যেমন বসন্ত, হাম এই ধরনের মানে কন্টাজিয়াস যে সমস্ত মহামারীগুলো আছে সেই সমস্ত প্রকৃতি সর্বদা এক প্রকারেই থাকে সেটাও স্যার এখানে বলে গেছেন। তো আসুন আমরা একটু সূত্রটা আমরা একটু পড়ে ফেলি। তাহলে আমাদের এই এটা আলোচনা করতে আরো সুবিধা হবে। কি বলছেন স্যার এখানে? স্যার এখানে বলছেন, "In investigating the total of the symptom of epidemic and sporadic disease" অর্থাৎ আ এ মহামারী বা এই যে বিক্ষিপ্ত যে রোগের এইগুলার মানে আপনার যে অনুসন্ধান কার্য, কিসের অনুসন্ধান কার্য? লক্ষণ সমস্যা অনুসন্ধান কার্য। ইট ইস কোয়াইট ইম্যাটেরিয়াল মানে এটা একেবারেই নিষ্প্রয়োজন whether or not something similar has ever appeared in the world before under the same or any other name অর্থাৎ এই অনুসন্ধান কার্যের ক্ষেত্রে মহামারী বা ব্যক্তিগত কোনো রোগের অনুসন্ধান কার্যের ক্ষেত্রে আমাদের কাছে সম্পূর্ণ নিষ্প্রয়োজন। কি নিষ্প্রয়োজন? যে ওই রোগটা অতীতে একই নামে বা ভিন্ন নামে পৃথিবীতে দেখা দিয়েছিল কিনা সেটা আমাদের কাছে সম্পূর্ণরূপে নিষ্প্রয়োজন। তাহলে কি? এই যে যেটা বললাম যে অতীতে কিছু হয়েছিল কিনা সেটা তাহলে আমরা এই লাইনটা থেকে অন্তত এই সিদ্ধান্ত নিতে পারি যে এই ধরনের মহামারী অতীতে হয়েছিল কি হয়নি। সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। যখন এখন কোন সিম্পটম পাবো আমাদেরকে নতুন মনে করে জিনিসটাকে আমাদের ট্রিট করতে হবে। তো সেই ক্ষেত্রে এরপরে কি বলছে? "The novelty or peculiarity" আপনার আ অর্থাৎ নতুনত্ব বা বৈশিষ্ট্য সূচক যে বিষয়টা অফ দ্যা ডিজিজ, কোন ডিজিজের এই যে ডিজিজ যেটা আমরা এখন আলোচনা করছি, অফ দ্যাট কাইন্ড অফ মেক্স নো ডিফারেন্স either ইন দ্যা মোড অফ এক্সামিন অর অফ ট্রিটিং ইট অর্থাৎ এই যে নতুন মহামারী রোগের কথাটা বলা হচ্ছে সেইটার নতুনত্ব বা এটার আপনার যে বৈশিষ্ট্যসূচক যে বিষয়গুলো রয়েছে সেটা মানে তার পরীক্ষা এবং তার আপনার যে চিকিৎসার ক্ষেত্রে কোন রকম মানে পার্থক্য তৈরি করে না। As the physician must anyway regard to pure picture of every prevailing disease as if it were something new and unknown অর্থাৎ এটার যে মানে পরীক্ষা বা এটার যে চিকিৎসার ক্ষেত্রে অতীতে কি ছিল সেগুলোর থেকে মানে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। এখানে আমাদের সবসময় কি করতে হবে যেন এটা সম্পূর্ণ নতুন এবং অপরিচিত সেভাবে এটাকে আমাদের নিতে হবে অ্যান্ড ইনভেস্টিগেট ইট থরোলি ফর ইটসেলফ এবং চিকিৎসক কি করবেন এটাকে অনুসন্ধান করবেন একেবারে থরোলি মানে সামগ্রিকভাবে এটাকে উনি অনুসন্ধান করবেন। ইফ হি ডিজায়ার টু প্র্যাকটিস যদি উনি মানে এটা চর্চা করতে চান বা এটা উনি করতে চান কি করতেছেন মেডিসিন ইন রিয়েল আর রেডিক্যাল ম্যানার অর্থাৎ এটাকে যথাযথভাবে উনি যদি প্রয়োগ করতে চান বা যথাযথ চিকিৎসা দিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এটা করতে হবে। নেভার সাবস্টিটিউটিং কনজাকশন মানে কখনোই উনি এটাকে বিকল্প বা কোনো অনুমান করবেন না ফর অ্যাকচুয়াল অবজারভেশন মানে প্রকৃত পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন রকম অনুমান উনি করতে পারবেন না। নেভার টেকিং ফর গ্রান্টেড that the case of disease before him is already wholly or partially known অর্থাৎ এই ধরনের কেস বা এই ধরনের ডিজিজ উনি অতীতে সামগ্রিকভাবে হোক বা আংশিকভাবে হোক জানেন। উনি এভাবে করে চিন্তা করে এটাকে কোনোভাবে অনুমান করতে পারবেন না। বা এই সমস্ত ক্ষেত্রে সাধারণত কি হয়? আমরা যখনই একটা কিছু শুনি, সিমিলার কিছু যখন অতীতে পেয়েছি বলে মনে হয়, তখন আমাদের কিন্তু এই ভুলটা হয়। ও এই ধরনের ডিজিজ এটা তো আমি আগেও দেখেছি। তাহলে এটা এই হবে। এই যে
এই হবে। এটা তো আমি আগেও দেখেছি। এই ধারণার বশবর্তী হয়ে আমি যে এই হবে বা এটা হতে পারে। এটা যে আমি ভেবে নিতে পারি, এই জায়গাটা কিন্তু হ্যানিম্যান স্যার সূক্ষ্মভাবে টাচ করেছেন। যেন আমরা চিকিৎসক হিসেবে এরকমটা নিজেকে মানে ডাইভার্ট না করে ফেলি। যে আমি তো অতীতে এই ধরনের পেশেন্ট দেখেছি বা আমি এই সেম পেশেন্ট দেখেছি। হতেই পারে আপনার কাছে আগে আপনি একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট দেখেছেন বা ব্রেস্ট টিউমারের পেশেন্ট দেখেছেন। আপনি এরকম অহরহ দেখবেন। কিন্তু তার মানে কি যে আগে যেটা দেখেছেন, এখন যে ব্রেস্ট টিউমারের পেশেন্ট এসে এটাও একই রকম? না। রোগটা এক হলেও দেখা যাচ্ছে যে এটা কিন্তু প্রকৃতি আলাদা হবে। উনি পেশেন্টই নতুন আপনার কাছে। তো সঙ্গত কারণে সেটাকে কিন্তু আপনাকে এই জায়গাটাতে মানে আগে কিভাবে করেছেন ট্রিটমেন্ট সেটাকে আপনার এখানে প্রয়োগ করতে হবে যেন এই ভুলটা না হয়। সেজন্য স্যার কিন্তু এই কথাগুলো বারবার এখানে উনি মেনশন করছেন। কি বলছেন? বাট অলওয়েজ কেয়ারফুলি এক্সামিন ইট ইন অল ইটস ফেজেস অর্থাৎ এটাকে মানে বাট অলওয়েজ সর্বদা কেয়ারফুলি এক্সামিন খুবই যত্ন সহকারে পরীক্ষা-নিরীক্ষা করবেন বা অনুসন্ধান করবেন। ইট ইন অল ইটস ফেজেস অর্থাৎ এই রোগের প্রত্যেকটা ক্ষেত্রকে আপনাকে খুব যত্ন সহকারে অনুসন্ধান করতে হবে, পরীক্ষা করতে হবে। অ্যান্ড দিস মোড অফ প্রসিডিওর ইজ অল দ্যা মোর রিকুইসাইড ইন সাচ কেসেস এই ধরনের মানে পদ্ধতি বা এই ধরনের প্রক্রিয়াটা আপনার এই ধরনের কেসের ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন। অ্যাজ এ কেয়ারফুল এক্সামিনেশন উইল শো দ্যাট এভরি প্রিভেইলিং ডিজিজ ইজ ইন মেনি রেসপেক্ট এ ফিনোমিনন অফ এ ইউনিক ক্যারেক্টার। দেখুন খুব সুন্দর করে স্যার কিন্তু এখানে বলছেন যে এক মানে ইউনিক ক্যারেক্টার যদি এগুলো খুব যত্ন সহকারে পরীক্ষা করা হয় দেন আমরা দেখতে পারবো কি যে এই ধরনের ডিজিজের খুব বেশি মানে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য থাকে, ইউনিক বৈশিষ্ট্য মানে একক কিছু বৈশিষ্ট্য থাকে, অনন্য কিছু বৈশিষ্ট্য থাকে, ডিফারিং ভাস্টলি ফ্রম অল প্রিভিয়াস এপিডেমিক। দেখুন পরবর্তী জায়গায় সেন্টেন্সে স্যার এখানে ক্লিয়ার করছেন যে এই যে নতুনত্বটা আমরা পেলাম এটা কি করতেছে ভাস্টলি মানে ডিফারিং ভাস্টলি মানে অন্য অতীতের সকল এপিডেমিক থেকে এটা যে সম্পূর্ণ ভিন্ন সেটার অনেক কিছুই তখন পাওয়া যায়। সেটার অনেক কিছু তখন আমরা মানে আমাদের দৃষ্টিগোচর হয়। একজন চিকিৎসকের দৃষ্টিগোচর হয়। To which certain names have been falsely applied ফলে এটাকে যদি অন্য কোনো নাম দেওয়া হয় যেটা হয়তো আগেও মানে একটা পূর্বে এই ধরনের রোগ এসেছিল বলে ওই নাম একটা দেওয়া হলো। ফলে এই নামটা যদি মিথ্যাভাবে একটা দেওয়া হলো, এটা আসলেই মানে তখন মনে হয় নামটা টোটালি মিথ্যা। কারণ কি টোটাল এই যে নতুন লক্ষণটা পাওয়া গেল তাহলে কি আগেরটা থাকলো? থাকলো না। অর্থাৎ এটা কিন্তু নতুন একটা ক্ষেত্র, নতুন একটা ডিজিজ, হ্যাঁ? তো এইজন্য স্যার এখানে বলছেন যে অতীতের এই নামটা যদি দেওয়া হয় সেটা সম্পূর্ণ মানে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। With the expectation of those epidemics resulting from a contagious principle that always remain the same such as smallpox, measles, etc. অর্থাৎ স্যার এখানে বলছেন যে আপনার আ সংক্রামক যে ব্যাধিগুলো যেমন আপনার মহামারীগুলো যেমন বসন্ত বা আপনার হাম এই সমস্ত ক্ষেত্রের মানে ছাড়া আপনার অন্যান্য সব ক্ষেত্রেই এই কথাগুলো প্রযোজ্য। অর্থাৎ আমরা কি এই এফোরিজমটা যদি আমরা একটু সারসংক্ষেপ করি তাহলে আমরা অন্তত একটা কথা বলতে পারি যে মহামারী রোগের ক্ষেত্রে একজন চিকিৎসককে কখনোই পূর্বে এই ধরনের মহামারী এসেছিল কিনা? এসে থাকলে তার কি নাম ছিল? তার কি বৈশিষ্ট্য ছিল? সেই বৈশিষ্ট্য বা সেই নামের সাথে তুলনা করে আমাদেরকে ট্রিটমেন্টের আগালে চলবে না। আমাদের তাহলে কি করতে হবে? মহামারী আসলে তার যতই আগের মতনই হোক না কেন আমাকে সম্পূর্ণ নতুনভাবে এবং অপরিচিত মনে করে আমাদেরকে তাকে আ অভ্যর্থনা করতে হবে। তাকে জানাতে হবে, তাকে স্বাগত জানাতে হবে। এই স্বাগত জানানোর অর্থ আমি এটা বোঝাচ্ছি যে আমরা তখন তাকে সেভাবে করে অ্যা অনুসন্ধান করব ওই রোগের ভিতরে। এবং মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এই ধরনের অনুসন্ধান করলে দেখা যায় যে দেখতে অনেকটা একই রকম মনে হলে আসলে তার ভেতরে অনেক ইউনিক ক্যারাক্টার থাকে, অনেক অনন্য বৈশিষ্ট্য থাকে যেটা কিনা অতীতের ঘটে যাওয়া মহামারী থেকে তাকে আলাদা করে। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ যখনই কোনো মহামারী আসুক না কেন আমরা কখনো অতীতের বা পূর্বে ঘটে যাওয়া কারো সাথে আমরা মিল করব না বা আমরা সেটাকে অনুমান করে নিব না বা আমরা সেটাকে সাথে কোনো কিছু লিঙ্কেজ করব না। আমাকে নতুনভাবে আগাতে হবে। এখন আসুন আমরা একটু সূত্রটার গভীরে প্রবেশ করি। এখন আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদের একটু এই ২-৩ টা ওয়ার্ড সম্পর্কে একটু জানা উচিত ভালোভাবে। জানলে হবে কি যে আমাদের পুরো কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন এখানে যে এপিডেমিক কথাটা এসেছে, তারপরে এপিডেমিক এর সাথে রিলেভেন্ট আছে প্যান্ডেমিক, তারপরে এন্ডেমিক। এইজন্য জাস্ট আমি এটা জানার জন্য, আমাদের জানার জন্য এটা রেখেছি। তাতে করে আমাদের আলোচনাটা করতেও একটু সুবিধা হবে। তো এখন এপিডেমিক বা মহামারী বলতে কি বোঝায়? মহামারী বলতে বোঝায় এই যে এখানে মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মহামারী হচ্ছে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে কোন একটা
মানে কমিউনিটি সম্প্রদায় বা কোনো একটা রিজিয়নের জনগণ একই ধরনের রোগ দ্বারা আক্রান্ত হয়। সেটা হচ্ছে আপনার মানে এপিডেমিক বা মহামারী। কি বলা হচ্ছে? কোন একটা নির্দিষ্ট কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় বা কোন একটা রিজিয়ন, কোন একটা এরিয়া আপনার এখানে আক্রান্ত হবে। কি দিয়ে আক্রান্ত হবে? একই ধরনের ডিজিজ দ্বারা আক্রান্ত হবে। এই পেশেন্ট গুলা। এখানে সবই একই সেক্ষেত্রে উদাহরণ দেয়া আছে ইয়েলো ফিভার, স্মল পক্স, মেজলস এগুলা। কিন্তু এখানে বা পোলিও এগুলোকে বলা হচ্ছে এপিডেমিক, মহামারী। প্যান্ডেমিকটা কি? প্যান্ডেমিকটা হচ্ছে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এপিডেমিক। কিন্তু এইটা তখন কিন্তু কোন একটা নির্দিষ্ট সম্প্রদায় বা কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা বিভিন্ন দেশে যখন ছড়িয়ে যাবে এই ঘটনাটাই। যখন বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে তখন সেটা প্যান্ডেমিক হবে। আর এন্ডেমিকটা কি? এন্ডেমিক যখন কিনা মানে এটা সর্বদাই মানে সবসময়ের জন্য এটা অবস্থান করে কি কোন নির্দিষ্ট এরিয়াতে। এটা আসলে ওইভাবে ছড়ায় না কখনো। ঠিক আছে? নির্দিষ্ট এরিয়াতে যখন এটা থাকে বা কোন একটা সম্প্রদায়ের মধ্যেই যখন থাকে, এটা ওইভাবে ছড়ায় না বা ছড়ানোর সম্ভাবনা থাকে না। ঘুরে ফিরে ওইখানেই সবসময় একই ধরনের জিনিস দেখা যায় তখন সেটাকে এন্ডেমিক বলছে। এখন মানে তাহলে আমরা যেটা পাই যে এপিডেমিক এবং প্যান্ডেমিক এই ২ টার মধ্যে যদি আমরা পার্থক্য নির্ণয় করি তাহলে কিন্তু একটা মানে একটা খুব এপিডেমিক এবং প্যান্ডেমিক এর মধ্যে খুব মানে খুব চমৎকার একটা পার্থক্য কিন্তু আমরা পেতে পারি। সেটা কি? এই ২ টার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা আপনার হচ্ছে একটা পি এর পার্থক্য। পি এর পার্থক্য মিনস পাসপোর্টের পার্থক্য। এখন এপিডেমিক এবং প্যান্ডেমিক এর মধ্যে পাসপোর্ট আবার আসলো কোত্থেকে? অ্যাকচুয়ালি বলা হয় কি, "এ প্যান্ডেমিক ইস অ্যান এপিডেমিক দ্যাট ট্রাভেল" অর্থাৎ একটা অতিমারী মহামারীর এটা একটা মহামারী যেটা কিনা ভ্রমণ করে। দ্যাট মিনস ইট হ্যাজ পাসপোর্ট। অর্থাৎ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে গেলে কি পাসপোর্ট লাগে। তো যখন একটা মহামারী তার নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমারেখার বাহিরে অন্য একটি ভৌগোলিক খন্ডে পৌঁছে যায়, অর্থাৎ যেমন পাসপোর্ট লাগে, এইজন্য বলা হচ্ছে একটা পিএর পার্থক্য। তখন সেটা প্যান্ডেমিক হয়ে যায়। তো যাই হোক এটা ছিল আমাদের খুব সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা মূল আলোচনায় আসি। অর্থাৎ আমাদের অ্যাফোরিজমে। এখানে আমি একটা পয়েন্ট রেখেছি যে হোয়াট শুড বি ডান মানে কি করা উচিত? কার? চিকিৎসকের। এই যে অ্যাফোরিজমটা আমরা পড়লাম, সেই অ্যাফোরিজম এই এই আ প পড়ে আমরা আসলে এখান থেকে কি করা উচিত? সেই বিষয়ে আমরা একটু এখানে আলোচনা করব। সেটা কি? প্রথমত প্রিজুডাইস এটা আমাদের হলে চলবে না। তো কেন? প্রিজুডাইস মানে কি? সমস্যাবদ্ধ। অর্থাৎ আমি আগে এভাবে পেয়েছি এই রোগটা, তাহলে এখনো এরকমই আসছে তাহলে এটাই হবে। আমি আর অনুসন্ধান করলাম না। কিন্তু এর ভিতরে যে নতুনত্ব থাকলো সেটাকে তাহলে আমার দৃষ্টিতে আসলো না। আমি নতুন অন্য কোনো মেডিসিন যে প্রয়োজন ছিল সেটাও আমি প্রয়োজন মনে করলাম না। তাহলে এটা আমাদের চলবে না। এরপরে কি? যে কনসিডার তাহলে কি করতে হবে? যে কনসিডার ইট অ্যাজ নিউ অর্থাৎ এটাকে একদম নতুন হিসেবে আমাদেরকে রিসিভ করতে হবে। মানে নতুন একটা সমস্যা, নতুন একটা কিছু আমাদেরকে নতুনভাবে এটাকে ইনভেস্টিগেট করতে হবে। ইনভেস্টিগেট ইট থরোলি ফর ক্যারেক্টারিস্টিক সিম্পটম অর্থাৎ এটাকে আমাদের থরোলি সামগ্রিকভাবে এটাকে আমাদের কিন্তু অনুসন্ধান করতে হবে। কেন? তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ খুঁজে বের করার জন্য। তো তো আ সেক্ষেত্রে আমাদেরকে এটাকে হ্যাঁ, যেখানে ছিলাম যে আ এটাকে আমাদের কি করতে হবে যে থরোলি এটাকে চেক আপ করতে হবে। কেন? যে এটার নতুন কি সিম্পটম আছে সেই বিষয়টাকে আমাদেরকে জানার জন্য। আচ্ছা এরপরে বলা হচ্ছে কি নেভার কোরিলেট উইথ এনি পাস্ট সাচ এপিডেমিক অকার অ্যান্ড রেমেডি। খুব চমৎকার একটা কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে কখনোই কোরিলেট করা যাবে না। মানে আপনার অতীতে ঘটে যাওয়া কোনো মহামারীর সাথে এটাকে আপনার বা সম্পর্ক রয়েছে বা লিঙ্কেজ রয়েছে এরকমটা ভাবা যাবে না। এটা কি শুধুমাত্র মহামারীর ক্ষেত্রে? না। ওই মহামারীতে ব্যবহৃত কি ওষুধ ব্যবহৃত হয়েছিল সেটাকেও কিন্তু এখানে আনলে হবে না। যে না আমি হয়তো আমলে নিলাম না। আম আগের যে মহামারীটা হয়েছিল তখন কি ওষুধ বেশি ব্যবহৃত হয়েছিল সেটা আমি আমলে নিলাম না। তাহলে আমি কি করলাম? ওষুধটা অন্তত হয়তোবা হতে পারে। আমার চিন্তাটা এরকম ভাবেই সেটআপ করলাম যে ওষুধ হয়তোবা নতুন এখানে আসতে পারে। তাহলে আমি যদি এই চিন্তাটা করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ভুল হবে। তো আ এই ক্ষেত্রে তো এক্ষেত্রে যেটা হবে যে আমরা
এইভাবে আমরা কখনো বিবেচনা করব না যে না আমাদের আ কি যে আমাদের এই যে নতুন যে মহামারীটা আসছে, এই মহামারীটা আ আগেরটার সাথে তুলনা করব বা আগেরটায় কি ওষুধ ব্যবহৃত হয়েছিল সেটার সাথে আমরা আ মার্জ করব। এরকম কোন রকম কোন সুযোগ কিন্তু আমরা এখানে রাখবো না। যদি আমরা সেই পথে অবলম্বন করি তাহলে আমাদের নিঃসন্দেহে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে কি রয়েছে? হুম, এখানে আ আরো কতগুলো বিষয় আমি একটু রেখেছি। সেটা হচ্ছে যে আ তাহলে কি করতে হবে যে এই রোগের এই যে বলা হচ্ছে যে রোগের নাম বা পূর্ব ধারণা, অনুমান কেন নয়? এটা কেন নয়? মানে এটা কেন করা যাবে না? এই যে এত বলা হয়েছে কেন করা যাবে না? হ্যাঁ, এটা তো জেনেছি যে এটার নতুন কিছু বৈশিষ্ট্য থাকে হতে পারে। কিন্তু তাছাড়াও তো আরো কিছু কারণ থাকতে পারে। সেই কারণগুলো এই সূত্রটাকে পড়লে আমরা আরো একটু এগুলো পেতে পারি। সেক্ষেত্রে কি আছে যে লক্ষণ তখন নিষ্প্রয়োজন হয়ে যায়। যদি আপনি মনে করেন যে না এটা সে আগের যে মহামারীটা হয়েছিল বা আগের যে ঘটনাটা ঘটেছিল সেটারই সাদৃশ। তাহলে তো আপনার নতুন করে লক্ষণ নেওয়ার কোন প্রয়োজন নেই। মানে আপনি যে আ লক্ষণ সমষ্টিই যে আপনার একমাত্র পথ সেটাকে আপনি কিন্তু উপেক্ষা করতেছেন। তখন আপনার কাছে লক্ষণ সমষ্টি নিষ্প্রয়োজন হয়ে যাবে। আগে কি ঘটেছিল? এটা হয়েছিল তাহলে আমি এখন সেটাই তখন কি পদ অবলম্বন করা হয়েছিল বা কি রেমেডি প্রয়োগ করা হয়েছিল আমি সেটাই প্রয়োগ করব। তো এইটা কিন্তু করলে হবে না। যেমন ধরুন আমাদের যে রিসেন্টলি ঘটে যাওয়া যে প্যান্ডেমিক অর্থাৎ আমাদের আ যে করোনা ভাইরাসের যে সংক্রমণ COVID-19 এইটাকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এখন যদি আমরা মনে করি যে না এর আগে যে মহামারী হয়েছিল সেটার সাথে আমরা একটু তুলনা করব, সেটার সাথে আমরা মিলাবো তাহলে কি হবে? বা আজকের সাপেক্ষে আগামীতে যদি কোন নতুন আ মহামারী যখন আসবে তখন কি আমরা এটা চিন্তা করব যে না ওই আ COVID-19 এর ক্ষেত্রে আমরা কি ব্যবহৃত হয়েছে? খুব কমনলি একটা ওষুধ ব্যবহৃত হয়েছে আর্সেনিক অ্যালবাম। আমরা কি আর্সেনিক অ্যালবাম এইবার যেভাবে সাপোর্ট দিয়েছে এইটাকে মনে রেখেও তখনও কি আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করব? যদি আপনি করেন তাহলে হ্যানিম্যানের নির্দেশনাটা আপনি মান্য করলেন না। এটাই হচ্ছে কথা। আপনাকে এটা করলে হবে না। তখন দেখা যাচ্ছে যে তখন যে মহামারীটা আসলো তখনও যদি ওটাকে ইনভেস্টিগেট করা হয় হতে পারে তারও হয়তো এই যে আপনার রেসপিরেটরি সিস্টেম এর পরে অ্যাটাকটা আসছে। কিন্তু রেসপিরেটরি সিস্টেম এর পরে কি আমাদের শুধু আর্সেনিক অ্যালবামেরই ভালো দখল? না। কেন আর্সেনিক এসেছে, কেন আর্সেনিক প্রয়োগ করা হয়েছে তার তো ব্যাখ্যা রয়েছে, সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। যে কারণে আর্সেনিক কিন্তু এখানে ভালো ভূমিকা রেখেছে। তো তখন কি আর্সেনিক কি লাগবে? আর্সেনিক না হয় তখন এন্টিমটাউটার হতে পারে। তো এই যে বিষয়গুলো রয়েছে তখন বা রাস্টক্স ও আসতে পারে। তো বিভিন্ন মেডিসিন আমাদের হাতে রয়েছে। তার মানে কি আপনাকে সঠিক জায়গাটা কিন্তু খুঁজতে হবে। লক্ষণ নিষ্প্রয়োজন হবে এইরকম ক্ষেত্র যেন আপনি তৈরি না হয় আপনার দ্বারা। তাহলে আপনার অর্গাননের সূত্রকে মান্যতা দেওয়া হবে। আচ্ছা এরপরে কি রোগের চিকিৎসা হয় না বরং পরিণামের ফলে চিকিৎসা হয়। যখনই আপনি এ ধরনের চিন্তা করবেন তখন কিন্তু রোগের চিকিৎসা মানে আপনার রোগের চিকিৎসা হয় না বলতে এখানে বলা হচ্ছে যে আপনার মানে রোগীর যে সাইন সিম্পটম গুলো রয়েছে সেগুলোর কিন্তু ট্রিটমেন্ট হবে না। যেটা হবে রোগের পরিণাম ফলে চিকিৎসা হবে। অর্থাৎ রোগী কি ভুগতেছে শুধু আমাদের ঐটাই নিয়ে আমরা ট্রিটমেন্ট করলাম। কিন্তু আসলে রোগীর মধ্যে কি আমরা কি শুধু তার প্যাথোলজিক্যাল জিনিসগুলোই দেখি? মূলত তার কিন্তু সিম্পটম গুলো আমাদের কাছে আ আমাদের পথ প্রদর্শক। তাহলে সেই জিনিসটা কিন্তু মিসিং হবে। এরপরে কি হয়? আরোগ্য হয় না। এটা তো হয়তো উপশম হতে পারে। কিন্তু আরোগ্য হবে না। কিন্তু আমাদের এস এ ফিজিশিয়ান, হোমিওপ্যাথি ফিজিশিয়ান আমাদের লক্ষ্যটা কি থাকে? আমাদের আরোগ্য আনা, কিওর করা। এরপরে কি বলা হচ্ছে? ভালোভাবে পর্যবেক্ষণ করলে পূর্বের নতুন বা ভিন্ন লক্ষণ পাওয়া যাবে। এইজন্য আমরা এই পূর্ব অনুমান করব না। তারপরে কি পূর্ব সমস্যাবদ্ধ মন। অর্থাৎ ওই যে মানে কথাগুলো খুবই রিলেভেন্ট। একটার সাথে একটা খুবই কাছাকাছি পার্থক্য তো মনে হচ্ছে যেন একই জিনিস। কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আপনার ভিতর কোন সমস্যাবদ্ধ মন কিন্তু আনা যাবে না। যে আগে এরকম ছিল ওই গদবাঁধা নিয়মে আপনি আবারও একই পথ অবলম্বন করলেন। এটা করলে চলবে না। আচ্ছা। এরপরে আমরা অন্তত আরেকটা অ্যাফোরিজম একটু শেষ করি। কারণ আমরা একটু দেরিতেই শুরু করেছি আজকে। সেটা হচ্ছে যে অ্যাফোরিজম নাম্বার 101 অর্থাৎ ১০১। তো এই ক্ষেত্রে এই অ্যাফোরিজমটা যদি আমরা একটু পড়ি তাহলে এই ক্ষেত্রে আমরা মানে মানে কি পেতে পারি আমরা এখানে, হ্যাঁ? সেটা আমি এখানে একটু সংক্ষেপে লিখেছি। রোগের মানে প্রতিকৃতি অনুধাবন করতে চিকিৎসকের করণীয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার মহামারীর ক্ষেত্রে দূরদৃষ্টি সম্পন্ন চিকিৎসক একাধিক রোগী পর্যবেক্ষণ করে বিভিন্ন চরিত্রগত লক্ষণ নির্ণয় পূর্বক একটি সদৃশ্য বিধান মতো ওষুধ নির্বাচন করতে সক্ষম হয়ে থাকেন। মানে এই সূত্রটা হচ্ছে মানে সেইটাই বোঝাতে চেয়েছেন স্যার যে আপনাকে মহামারীতে আপনি কি করতে পারেন? একজন চিকিৎসক কি একটা পেশেন্ট দেখলেই কি উনি সঠিক ওষুধে পৌঁছে দিতে পারবেন?
আসলে কিন্তু বিষয়টা তেমন নয়। তো সেই ক্ষেত্রে কি যে আপনাকে যদি আপনি একাধিক পেশেন্ট দেখেন, এটা নিয়ে যদি একটু এনালাইসিস করেন, গবেষণা করেন তাহলে আপনি একটা সঠিক ওষুধে পৌঁছাতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে, "না আমি তো এই তো একটা পেশেন্ট দেখছি, সুস্থ হইছে তো। তার মানে তো আমি এটা বোধহয় খুব ভালোভাবে দখল করে ফেলেছি।" না, বিষয়টা কিন্তু মানে এই সূত্রটা কিন্তু আলাদাভাবে স্যার আবার অবতারণা করেছেন যেন এরকমটাও আমাদের ভেতরে না তৈরি হয় মানসিকতা। যে বোধহয় আমার দ্বারা এটাই আমি একটা সুস্থ হয়েছে বা ২-৩ টা সুস্থ করতে পেরেছি মানে আমি খুব সফল হয়ে গেছি। সেটা না। হ্যাঁ, আবার হতেও পারে যে আপনি সঠিক জায়গায় পৌঁছেছেন। সেই বিষয়টা কিন্তু স্যার এই অ্যাফোরিজম এর মধ্যে মেনশন করেছেন। আসুন আমরা একটু অ্যাফোরিজমটা পড়ে ফেলি। তাহলে আমাদের একটা আলোচনা করতে একটু সুবিধা হবে। কি বলা হচ্ছে? "It may easily happen" মানে এটা খুব সহজেই ঘটতে পারে। that যে in the first case of an epidemic disease that present itself to the physician, notice he does not at once obtain a knowledge of its complete picture. অর্থাৎ একটা পেশেন্ট দেখেই যে আপনি খুব বুঝে যাবেন এই মহামারীটার বা এই রোগটার সামগ্রিক চিত্রটা কি, সেটা কিন্তু নাও হতে পারে। As it is only by a close observation of several cases of every such collective disease that he can become conversant with the totality of its sign and symptom. মানে as it can only by আপনি যদি এটাকে মানে খুব ভালোভাবে খুব ক্লোজলি এটাকে যদি অবজার্ভ করেন তাহলে দেখা এবং সেভারাল কেস যদি আপনি এগুলোকে আপনি আ এটা আপনি সেভারাল কেস যদি হ্যান্ডেল করেন এটাকে তাহলে দেখা যাচ্ছে এই যে আপনার যে ডিজিজটা এখন সেইটার সম্পর্কে টোটালি সাইন এবং সিম্পটম সম্পর্কে আপনার একটা ধারণা হবে। দ্যা কেয়ারফুল অবজার্ভিং ফিজিশিয়ান এই যে এই ক্ষেত্রে কিন্তু স্যার বলে যাচ্ছেন যে কেয়ারফুল অবজার্ভিং ফিজিশিয়ান অর্থাৎ যে ফিজিশিয়ান অত্যন্ত মানে যত্নশীল বা খুবই অভিজ্ঞ সেরকম যদি কোনো ফিজিশিয়ান হন, however from the examination of even the first and second patient মানে হতে পারে সেটা ১ম বা ২য় পেশেন্ট দেখে যেহেতু উনি খুবই কেয়ারফুল একজন ফিজিশিয়ান often arrive so nearly মানে খুব কাছাকাছি পৌঁছে যায় at the knowledge of the true state as to have in his mind a characteristic portrait of it অর্থাৎ ওই রোগটার মানে যে প্রকৃত চেহারা বা প্রতিকৃতি ওই রোগের সেটা খুব কাছাকাছি কিন্তু ওই ফিজিশিয়ান পৌঁছে যেতে পারেন। কখন? যদি কিনা উনি খুবই মানে আন্তরিক হন, উনি খুবই কেয়ারফুল হন, তাহলে কিন্তু উনি ২-১ টা পেশেন্ট দেখেই এটা উনি বুঝতে পারেন। এটা হচ্ছে উনার জ্ঞানের গভীরতার কারণে, তার অভিজ্ঞতার কারণে এটা কিন্তু সম্ভব হয়। আচ্ছা, কি বলছেন এরপর? "At even to succeed to finding" এমনকি উনি সফল হন। To finding মানে কি? অনুসন্ধান করতে সাপোজ a suitable একটা উপযুক্ত হোমিওপ্যাথিক্যাল অ্যাডাপ্টেড রেমেডি ফর ইট। একটা উপযুক্ত হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রেও উনি মানে খুব সক্ষম হন, কাছাকাছি যান। অর্থাৎ এই সূত্রটা থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা আ টোটাল যে এই যে মহামারীর যে আমরা যে পরিস্থিতিটা সম্পর্কে আজকে ধারণা পেলাম, সেই ধারণার ক্ষেত্রে যে এখন একটা ফিজিশিয়ান সম্পর্কে স্যার এখানে এই সূত্রের মাধ্যমে মন্তব্য করছেন যে ফিজিশিয়ান কি হতে পারে যে খুব স্বাভাবিক যে উনি মাত্র ২-১ টা পেশেন্ট দেখেই যে রোগের পুরো প্রতিকৃতি অর্থাৎ এই মহামারীতে যে রোগটা এসেছে সেই রোগের সম্পূর্ণ প্রতিকৃতি উনি বুঝে ফেলবেন সেটা কিন্তু নাও হতে পারে। কিন্তু উনি কতগুলো পেশেন্ট যদি এভাবে খুব গুরুত্ব সহকারে, খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন, তাহলে উনি কিন্তু সেই আ মহামারী সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন। তবে উনি এটাও বলছেন, যখন খুবই অভিজ্ঞ বা খুবই যত্নশীল বা খুবই আন্তরিক বা উনার মানে জ্ঞানের প্রখরতা আছে এমন কোন ফিজিশিয়ান যদি মানে ২-১ টা আ পেশেন্টও যদি দেখেন তবে উনি খুব কাছাকাছি পৌঁছাতে পারেন। কিসের কাছাকাছি? সেটা ওই রোগের প্রতিকৃতির কাছাকাছিও হতে পারে এবং ওইটা যেহেতু পৌঁছাতে পারছেন স সেই লক্ষণগুলো উনি যথাযথভাবে নিতে পারছেন। ফলে উনি একটা মানে খুবই মানে রিলেভেন্ট একটা হোমিওপ্যাথিক মেডিসিনের কাছাকাছিও কিন্তু উনি পৌঁছে যেতে পারেন। তো এইটা ছিল মোটামুটি আমাদের 101 এর আরকি আলোচনা। তো অলরেডি আমাদের ১১ টা বেজে গেছে। আমরা কি আর কন্টিনিউ করব নাকি আজকের আলোচনাটা এখানে রাখবো? সামনের দিন ১০২ থেকে শুরু করব। আপনারা যদি কেউ বলতেন। কেউ কি আছেন? আছে তো মুরাদ ভাই।
কোহিনুর আপা। আচ্ছা, যেহেতু টাইম চলে গেছে, আমার মনে হয় 102টা আমি সামনের দিন আচ্ছা, আমি তাহলে রেকর্ডিং অফ করলাম দাদা। রেকর্ডিং অফ করবেন? আচ্ছা ঠিক আছে, করুন। আমার কিছু প্রশ্ন তো ছিল, দেখি কেউ অংশগ্রহণ করেন। আপনি অফ করে দিন, মূল আলোচনা শেষ।